ফ্যাসিস্ট তারেকের ক্ষমতার মসনদে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কেউ কি টের পাইছেন? স্কেলে ভূমিকম্পের মাত্রা কতখানি এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়, একটু মন দিয়ে শুনেন। সম্প্রতি ফ্যাসিস্ট তারেক ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক নিউজ পোর্টালকে দিয়ে একটা নিউজ করাইলেন যে দেশের ৭৫.৩% জনগণ তারেকের কাজকে নাকি সমর্থন করতেছে। এর ঠিক ১ ঘন্টা পরে তিনি যুগান্তর সহ একাধিক নিউজ পোর্টাল একটা নিউজ করেন যে তারেককে হাইরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এখন একটু প্রশ্ন কি আসে না যে লোকটার কাজের সমর্থন বা যারে দেশের ৭৫% উপরে মানুষ সমর্থন করতেছে, সে কেন হেরে যাবে? তারেক এই ধরনের নিউজ কেন করাইলো যে সে হারলে বাংলাদেশ হাইরে যাবে, মানে এই ৭৫% উপরে জনগণ হাইরে যাবে? এত বড় একজন জনপ্রিয় লোক সে হাইরে যাবে, এই কথাটা কেন আসলো? তার মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। উৎপত্তি স্থলটা কোথায় সেটা সেইখানে বলার আগে একটু বলে রাখি, তারেক ক্ষমতায় প্রায় ৪ মাস। এই ৪ মাসে সারা দেশে প্রায় ৭০০-র অধিক মব সন্ত্রাসের ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। মব সন্ত্রাসের মধ্যে নিহত হয়েছে এবং এই মামলাগুলো রেকর্ড হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারিকৃত। এই ৪ মাসে সারা দেশে ৩,০০০-এর অধিক নারী শিশু নির্যাতন অর্থাৎ ধর্ষণের শিকার ঘটনা ঘটেছে, যার মামলা রেকর্ড হয়েছে। এর বাইরে আরো কত হাজার খানিক আছে, এটা বলা বাহুল্য। শুধু তাই অর্থনৈতিকভাবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরেই বিশ্বের ঋণ খেলাফিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন প্রথম, সেখানে তো যুদ্ধ হইতেছে, আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের ১ নাম্বার চ্যাম্পিয়নে বাংলাদেশ যাইতে আর বেশি দিন লাগবে না, একটু ধৈর্য ধরেন। বেসিক শিল্পের রপ্তানি নেমেছে অর্ধেক। তারেক ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত ছোট বড় মাঝারি মিলে প্রায় ৩০টা শিল্প কারখানার মতো বন্ধ হয়ে গেছে। নতুন করে প্রায় ৭০,০০০-এর অধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছেন। কিছুদিন আগেও দেখছেন অ্যাপেক্স সহ গাজীপুরের বেশ কয়েকটা কারখানা তিনি বন্ধ হয়ে গেছেন, যেগুলো আলোচনা আসছে। আলোচনা ছাড়া আরো একাধিক, এই যে গতকাল কেউ দেখলাম গাজীপুরের একটা কারখানায় তিনি অক্সিজেনের ঘটনা ঘটাইয়ে সে কারখানা এখন বন্ধ। এর মধ্যে তারেক দেখলেন যে মালয়েশিয়া সফরের পরবর্তী সময় একটা যে মালয়েশিয়া শ্রম বাজার খুলে দিচ্ছে, একটা মিথ্যা নিউজ ওর প্রেস উইং ভুল করে চালাই দিচ্ছে। আবার সেটা দেখেন অনেক মিডিয়াগুলো ধরে দিয়েছে না এটা মিথ্যা তথ্য, মালয়েশিয়ার শ্রম বাজার আপাতত খোলা হচ্ছে না। এবার আসেন তাহলে, এত ৪ মাসে এত ব্যর্থতা, এত সন্ত্রাস এবং জঙ্গিবাদের উপর ঝুঁকে পড়া তারেকের সরকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের ঘাড়ের উপর ভর দিয়ে তিনি দেশটা ক্ষমতায় থাকতে চান এবং দুর্নীতি সারা দেশে এখন পর্যন্ত যদি ৫০ লক্ষ টাকার কোনো একটা সেতু করা হয়, সেই সেতুর পিছনে খরচ করা হচ্ছে ১০ লক্ষ টাকা, বাকি ৪০ লক্ষ টাকাই ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। সারা দেশে যতটুকু উন্নয়ন, খাল খনন সহ রাস্তা মেরামতে যা কিছুই দেখতেছেন, সব জায়গায় একেবারে আকাশচুম্বী দুর্নীতিতে। বলছি না তারেক থাকলে আর বেশি দিন লাগবে না বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নাম্বার 1 হয়ে যেতে, কারণ এটা তার মায়ের আমলে হয়েছে। এবার আসেন তারেক কেন বলল তাহলে যে তারেক হাইরে গেলে বাংলাদেশ হেরে যাবে। দেখেন, তারেকের বাপ যখন বাংলাদেশের মহান স্থপতিকে কৌশলে হত্যা করে ক্ষমতা দখল করে এবং ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য প্রায় হাজার হাজার সেনাবাহিনীকে হত্যা করে, এরপরেও তিনি ব্রাশ ফায়ারের শিকার হন। সেই ব্রাশ ফায়ারের ঠিক ৬ মাস আগেও তিনি মসনদে বসে তখন বলেছিলেন যে আমি জিয়া হাইরে গেলে বাংলাদেশ হেরে যাবে। সেই জিয়া তো ব্রাশ ফায়ারে নিশ্চিহ্ন হয়ে গেছিল, বাংলাদেশ কিন্তু হেরে যায় নাই। জিয়ার পরবর্তীতে এরশাদ আসেন, এরশাদের পরে বিএনপি আসেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি বলেছিলেন ৯৬ নির্বাচনের আগ মুহূর্তে যে কেউ না আসলেও তিনি একা নির্বাচন করবেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন আমি খালেদা হাইরা গেলে বাংলাদেশ হেরে যাবে। তিনি সেদিন আওয়ামী লীগকে দূরে রেখে একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতা এসেছিলেন, কিন্তু সেই ক্ষমতার মসনদ ১৩ দিনের বেশি টিকে নাই, বাংলাদেশ হেরে যায় নাই, বরং বাংলাদেশ একটু আস্থার জায়গায় এসেছিল। এরপরে আবার ২০০০ সালে ২০০১-এ যখন বিএনপি ক্ষমতায় আসেন, সর্বশেষ এই খালেদা তৎকালীন সময় বলেছিলেন আমি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আমাকে কেউ হাইরে যাইতে দিও না, আমাকে বিজয়ী করে দাও। এরপর তারই নিয়োগকৃত মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা নিয়ে নিলেন, ১/১১ সরকারে চলে আসলো। ইতিহাস সাক্ষী, জিয়া খালেদা এরা যতবারই পরাজিত হয়েছে বাংলাদেশ ততবারই উন্নয়নের শিখরে উঠেছে, আওয়ামী লীগ ততবারই টেনে টুনে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সুতরাং খুনি এবং ফ্যাসিস্ট তারেক হেরে গেলে বাংলাদেশে হেরে যাবে না, বরং খুনি এই ফ্যাসিস্ট তারেক ক্ষমতার মসনদে থাকলে বাংলাদেশে ধ্বংস অনিবার্য। মৌলবাদী সন্ত্রাসবাদ, খুনি, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ, দুর্নীতির চ্যাম্পিয়ন, শিল্প কারখানা সবকিছু ধ্বংস হয়ে যাবে।
গরিবের বউ সকলের ভাবির ন্যায় ওই যে ভিন দেশি যুক্তরাষ্ট্র, ওই পাকিস্তান এবং অন্যান্য দেশ যারা আছে তারা ভাগ বাটারা করে বাংলাদেশটারে খাবে। আর তারেক এইগুলো সবকিছু ওদেরকে সবকিছু বিকাইয়া দিয়া ও ক্ষমতার মসনদে বসে থাকবে যত মানুষ মারা যাক। আপনারা জানেন জুলাই আগস্ট জঙ্গি হামলার মাধ্যমে যখন জঙ্গি হামলা চলছে, তারেক তখন নাহিদকে ফোন করে বলেছিল, নাহিদ লাশ 2-4টা পড়লে পড়ুক, লাশ যত বেশি পড়বে শেখ হাসিনার বিদায় ঘন্টা তত বাজবে। মাথায় রাখবেন, তারেক রহমান কিন্তু রাজপথের লড়াকু সৈনিক বা কোনো রাজনীতিবিদ না। এই তারেক 23 তারিখ কেন দেশ থেকে বিদেশে সফরে চলে গিয়েছিল জানেন? কারণ ওর কাছে মেসেজ ছিল আওয়ামী লীগ 23 তারিখ প্রতিষ্ঠাবাসী কিছু ঘটাইতে পারে, সেনাবাহিনী মাঠে নামাই দিছে। ও আগেই ওর জীবন নিয়ে ভাগছে। এই কোমর ভাঙবা তারেক এক করে সকালে ওর মায়ের নিয়োগকৃত সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন ওর হাড্ডি গুড্ডি শুধু শুধু ঝুলাইয়ে ভাঙ্গে নাই। মাথায় রাখতে হবে, হাওয়া ভবন খ ভবন এক থেকে আসে নাই। এই তারেকের ইতিহাস আর একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শুধু দেশবাসীকে একটা কথাই বলবো, তারেকের মসনদ এখন থরথর করে কাঁপছে। আপনারা দেশপ্রেমী ভাইরা শুধু ঐক্যবদ্ধ হন, সজাগ দৃষ্টি রাখুন, সময় কিন্তু বেশি দূরে নাই। তারেক ভেগে যাবে, ওকে খুঁজে পাওয়া একটু মুশকিলই হয়ে যাবে। চতুর চালাক ব্যক্তিত্ব, হাড় ভাঙা, কোমর ভাঙা, নিজের প্রতি ন্যূনতম আত্মবিশ্বাস নাই, হাঁটুতে ভর দিয়ে ওরকম ভাবে চলতে পারে না, খুব ভালো করেই জানেন। ও আগে ভাগেই হয়তো ভেগে যাবে, কিন্তু আমরা যেন অধিকাংশ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাগুলো যেন দেশ থেকে ভেগে না যাইতে পারে। প্রথম শ্রেণী বিশেষ করে সমন্বয়ক না যুবলায় জঙ্গি, এদেরকে টোকাই টোকাইয়ে খুঁজে খুঁজে বের করে প্রথম 10 দিনের মধ্যে আমরা মানচিত্রের সার্বভৌমত্বের মধ্যে নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। তার প্রস্তুতি রাখুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান বাসভবনে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে এক বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে? বিশেষ করে এমন একটা প্রেক্ষাপট যখন বিএনপির সাবেক মন্ত্রী এবং একসময় জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন কর্নেল অলি আহমেদ, তিনি তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন যেন ঢাকার বাইরে রাত না কাটান। কি হচ্ছে তারেক রহমানকে ঘিরে, কি হচ্ছে তার সম্প্রতি গৃহীত ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে, এবং রাখাইন স্টেটে আরাকান আর্মির কি অবস্থা বর্তমানে, এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে সকাল 8:30টায় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে তিনি মিটিং করেছেন 8:30টায়। কি বিষয়ে মিটিং করেছেন সেটি নিয়ে আলোচনা চলছে। মূলত এই চায়নার সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের একটি করিডোর, একটি সংযোগ রাস্তা তৈরি করা এবং সেই জন্য বাংলাদেশ করিডোর দেবে, এটি নিয়ে চায়নায় গিয়ে আলোচনা করে এসেছে। এছাড়া মোংলা পোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চীনকে দেবে বলে একটি আলোচনা প্রধানমন্ত্রী চীনে যে সেরে এসেছেন। মোংলা পোর্ট হলো ভারতের জন্য কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্ট। সেই পোর্টে কেন চীনকে দেয়া হবে সেটি নিয়ে জানতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যে করিডোরকে দেওয়া নিয়ে এত কিছু হলো ডক্টর ইউনূসের আমলে, ডক্টর খলিল আরাকান আর্মির সাথে মিটিং করলেন, জাতিসংঘের মহাসচিব টেকনাফ এলেন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবার লক্ষ্যে। রোহিঙ্গা শিবিরের সাথে তিনি বিশাল জনসভা করলেন, কিন্তু সবকিছুর উদ্দেশ্য ছিল যে সেখানে একটা হিউম্যান করিডোর দেওয়া। সেই করিডোরের মাধ্যমে বলা হচ্ছিল যে হিউম্যান সাপোর্ট গুলো যাবে, কিন্তু আসলে সেই করিডোর আরাকান আর্মি ব্যবহার করবে, কিংবা যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীরা রয়েছে যারা মিয়ানমারের জান্ত্রা সরকারের সাথে লড়াই এবং সংগ্রামে রত, তাদের সহযোগিতা করবার জন্যই একটি করিডোর দেবার আলোচনা চলছিল। কিন্তু ডক্টর ইউনূস শেষমেশ করিডোরটা দিয়ে যেতে পারেননি, এবং সেই সময় সেনা প্রধান বলেছিলেন যে কোনো করিডোর দেওয়া হবে না। কিন্তু সেই অবস্থায় যে করিডোর আমেরিকাকে দেওয়া গেল না বা জাতিসংঘকে দেওয়া গেল না, সেই করিডোর কেন তারেক রহমান চায়নাকে দিতে সম্মত হলেন, এই প্রশ্ন ব্রেন্ট কিন্তু আজকে তারেক রহমানকে করেছে। এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশনে আমেরিকার যে অবস্থান, তারেক রহমানের যে চীন প্রীতি এবং ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে বাংলাদেশে অ্যাসাইনমেন্টের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে চীনের উপরে প্রভাব কমানো, সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই অবস্থায় ব্রেন্ট ক্রিস্টেনসেন
কিন্তু বেশ কড়া ভাষায় এই প্রশ্নগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে করেছেন। এখন বলতেই পারেন যে একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে একটি দেশের রাষ্ট্রদূত, যার অবস্থান হয়তো জয়েন্ট সেক্রেটারি বা সেই লেভেলে, সে কি করে প্রশ্ন করে, এটার ব্যবস্থা কিন্তু আমরাই করে দিয়েছি। আমরা বাংলাদেশের যারা আমেরিকার সাথে দাসত্বের চুক্তি সই করেছে, এবং এই যে 2 বছর আগের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, এখন বলা হচ্ছে সেই রেজিম চেঞ্জের অন্যতম হিরো ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তো পিটার হাসদের দ্বারা ব্যবহৃত হয়ে যখন আপনি বাংলাদেশে রেজিম চেঞ্জ করবেন, তখন এই দেশে এই ব্রেন্ট ক্রিস্টেনসেনরা আপনার উপরে ছড়ি ঘোরাবে, এটা খুব স্বাভাবিক। এবং একদিকে চীনকে আপনি সুবিধা দিচ্ছেন করিডোরে দেওয়ার মাধ্যমে, আর একদিকে মোংলা পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব চীনকে দিয়ে আপনি ভারতকে চটাচ্ছেন। ঠিক এমন একটা মুহূর্তে চটাচ্ছেন যখন গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে, সেখানে একজন মন্ত্রীও ছিলেন। এবং ঠিক তখনই আমরা দেখছি যে ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড, তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে বলছেন যে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়বার একদম দ্বার প্রান্তে। তো বাংলাদেশকে এতটা অস্থির রেখে তো দক্ষিণ এশিয়াকে ভালো হিসেবে গড়বার কথা নয়। তাহলে আলোচনাটা আসলে কোন লেভেলে চলছে, পদ্মার আড়ালে কি ঘটছে? যে সার্জিও গার বলছেন দক্ষিণ এশিয়া, একটা ভালো দক্ষিণ এশিয়া গড়বার দ্বার প্রান্তে, ঠিক একই সময়ে ভারতের উচ্চ প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে দেখা করছেন, এবং বাংলাদেশের তারেক রহমানের উপরে একটি প্রেশার তৈরি করা হয়েছে তার এই চায়নার প্রতি প্রীতি বা যে চায়নার প্রতি যে দহরম মহরম, সেটার কারণে। এবং ঠিক এই সময়ে আমরা ডক্টর খলিলকে কিন্তু ঠিকমতো দেখছি না। যত জটিলতা, যত মারপ্যাচ, এগুলো কিন্তু খলিলের মাধ্যমেই বাঁধানো হয়েছে। খলিল আমেরিকার হয়ে খেলছে, আবার তিনি চীনে গিয়ে তারেক রহমানের সাথে চীনের সম্পর্ক নিয়ে কাজ করছে। অর্থাৎ অনেকেই এখন বিএনপির বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর খলিলের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারা মনে করছেন যে ডক্টর খলিল তারেক রহমান এবং বর্তমান সরকারকে বিপদে ফেলছে। তার মানে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন, যে রেজিম চেঞ্জে বলা হয় যে আমেরিকার হাত ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন ভারত, আমেরিকা, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্স, তাদের মধ্যে আলোচনা চলছে, এবং এই আলোচনার একটাই লক্ষ্য যে সবাই মিলে এইখানে কি করে মার্কিন ভারতের স্বার্থ সংরক্ষণ করে একটা নতুন বন্দোবস্ত করা যায়, সেই আলোচনায় চলছে। তারেক রহমানকে ঢাকার বাইরে রাত না কাটানোর জন্য পরামর্শ দিয়েছেন কর্নেল অলি আহমেদ, যিনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিল, এবং তিনি বলছেন যে তিনি জিয়াউর রহমানকেও বলেছিলেন যে রাতে যেন ঢাকার বাইরে না কাটায়। কেন হঠাৎ করে তারেক রহমানের এই নিরাপত্তা হুমকি? এবং আমরা দেখেছি যে তারেক রহমানের নিরাপত্তা সম্প্রতি বাড়ানো হয়েছে। তিনি গতকালও তার প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন। অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি একটা বাস্তবতা, এবং তিনি যেভাবে সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন, একদিকে মার্কিন ভারতের আশীর্বাদে ক্ষমতাসীন হয়েছেন, আবার তাদের স্বার্থের বিপক্ষে গিয়ে চীনের সাথে রাজনীতি করছেন, যেটা চীন, পাকিস্তান, তুরস্ক, এটা তার হলো জন্মের রাজনীতি, পুরনো রাজনীতি। সো এই যে পরস্পর বিপরীতমুখী দুটো শক্তির মাঝখানে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন, সেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা কিন্তু অবাক হবার কিছু নয়। এদিকে আরাকান আর্মি তারা লড়াই করছে রাখাইন স্টেটে, এবং সেখানে দেখা গেছে যে আজকে সকালে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে এবং 72 জন আরাকান আর্মির সৈনিক নিহত হয়েছেন। তার মানে ওই ফ্রন্টে কিন্তু লড়াই চলছে, এবং মিয়ানমারের জান্তা সরকার ভীষণ অ্যাগ্রেসিভ হয়েছে। আবার আরাকান আর্মিকে দিয়েও তারা
যারা আরাকান আর্মিকে ব্যাক করছে তারাও চাইছে যে আরাকান আর্মিকে দিয়ে রাখাইন স্টেটে একটা একটু নাম মাত্র হলেও একটা স্টেট ডিক্লেয়ার করা, স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট বা কান্ট্রি ডিক্লেয়ার করা। তো আরাকান আর্মির ওই সাইডে ম্যাসিভ গন্ডগোল চলছে এবং এই সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে একজন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে তিনি সম্ভবত আরাকান আর্মিকে ড্রোনের উপরে প্রশিক্ষণ দিতে এসেছিলেন। গতকালকে আপনাদের বাংলাদেশের সময় 5টা আর দিল্লির সময় 4:30-র সময় রাজনাথ সিং এবং অজিত দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। গিয়ে তারা সাম্প্রতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, যে পাহাড়ের কি অবস্থা, সেভেন সিস্টার থেকে শুরু করে আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে সৈন্য মোতায়েন হয়েছে সেটা কি জন্য হয়েছে তারও সমস্ত ব্যাখ্যা করেন তারা দুজনেই। অজিত দোভাল যে প্ল্যানটা গত 3 দিন আগে যে প্ল্যানটা ডিফেন্সের কাছ থেকে নিয়েছিলেন, সেই প্ল্যান একটা কপি তারা সঙ্গে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কি সব আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারবো না। প্রায় 20-25 মিনিটের একটা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর তিনি জানিয়েছেন যে আমি যা বলি ভেবে চিনতে বলি, কারণ প্রসঙ্গটা উঠেছিল দেশে ফেরার ব্যাপারে। তো উনি যা বলেছেন যে আমার হিসেব তো অত সময় লাগবে না। তখন অজিত দোভাল হাসতে হাসতে জিজ্ঞেস করেন, আপনি কি করে বুঝছেন অত সময় লাগবে না? যে কার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সবই তো আমি জানি, কি কৌশল ব্যবহার করা হচ্ছে সবই আমি জানি। তো এখানে সেগুলো 2-2 4 মেলানো আমার পক্ষে খুব একটা অসম্ভব নয়। আমি 15 বছর একটা দেশ চালিয়েছি, সমস্ত হিসেব নিকেশ করেই তো দেশটা চালিয়েছি। ছোট দেশ হতে পারে, আপনাদের 1/5 হতে পারে, 1/6 হতে পারে, তবু তো একটা দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। তো আমি যাই হোক না কেন, আমি ডিসেম্বর বলেছিলাম অত সময় লাগবে না, তার আগেই আমি ফিরব। এবার আপনারা কি করবেন আপনারা দেখুন বলে পুরো অজিত দোভাল এবং রাজনাথ সিং এর ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এবার আপনারা বুঝে দেখুন, মানে আপনারা কি করবেন আপনারা বুঝে দেখুন। দুজনে মুখ চাওয়াচাই করছেন, অজিত দোভাল এবং রাজনাথ সিং। উনি কি বলতে চাইছেন? অজিত দোভাল মুচকি হেসে বলেন, ঠিক আছে, আপনি টাইম টু টাইম খবর পেয়ে যাবেন। তারপরে তো এই মিটিং তো শেষ হয়। এখন এতক্ষণের মিটিং, তার তো ডিটেলস তো আমরা পাবো না, কোনোদিনই পাবো না। যেমন 11 তারিখে এই গতকালকে আপনাদের 11 জনের সঙ্গে, গতকালকে না আজকে বোধহয় 11 জন নেতার সঙ্গে ওনার টেলিফোনিক কথাবার্তা হয়েছে। সবাই এই কথাটাই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি এবং আমি সময়ের আগেই ফিরব। তোমরা মাঠ তৈরি করো, মাঠ তৈরি করো মানে আওয়ামী লীগকে পথে নামানোর ব্যবস্থা করো। কোথা দিয়ে ফিরবেন, কিভাবে ফিরবেন সে নিয়ে উনি কোনো কথা বলেননি। এদিকে আর একটা ব্যাপার উনি আলোচনা করেছেন যে পাহাড়ে তো এখন খুব খারাপ অবস্থা। আমিও খোঁজ নিয়ে দেখলাম, আজকে প্রায় 6টি এয়ার বোম্বিং হয়েছে মায়ানমার দ্বারা, এবং সেখানে 19 জন
মারা গিয়েছেন আমরা আরাকান আর্মির 19 জন। এখন তাদের দেহ পুরো উদ্ধার করা যায়নি, এত কাঁটা ঝোপ আছে এবং এত জঙ্গল, এত চড়াই উতরাই আছে, পাথরের রাস্তা, তার জন্য তাদের দেহ আনা হয়নি। তাই দেহগুলো আনার ব্যবস্থা করা হচ্ছে। ওখানে প্রচুর বাংলাদেশি সৈন্য ওখানে মোতায়েন করা হয়েছে। এদিকে আবার একটা খবর পাওয়া যাচ্ছে যে রাঙামাটি অঞ্চলে কুড়িগ্রাম এবং লালমনিরহাট এসব অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী খুব টহল দিচ্ছে। সব খবর আমরা এই স্যাটেলাইট মারফত পাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কত সেনা আছে না আছে তাও আমরা জানি, তারা কি অস্ত্র বহন করছে, তারা কি প্ল্যান করছে তাও আমরা জানি। কিন্তু সেগুলো বিষয় না। বিষয়টা যেটা হচ্ছে যে বুটস অন গ্রাউন্ডস হবেই, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে 71 সালে বুটস অন গ্রাউন্ডস না করলে পরে তখন তো মিসাইল ফিসাইল ছিল না, শুধু কামান দেখে আপনার পাকিস্তান বাহিনীকে সরানো যেত না। আর আমি বলেছিলাম আমেরিকা হাত পুড়িয়েছে এই ইরানের হাত দিয়ে, কারণ যতক্ষণ না পর্যন্ত সৈন্য নামাবে ততক্ষণ পর্যন্ত বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না, কোনো দেশ না। আজকে ইসরায়েল এতে সফল হচ্ছে কেন? গাজা তাদের সৈন্য হু হু করে ঢুকছে এবং দখল নিচ্ছে, তাই শুধু বোমা মেরে মিসাইল মেরে ওই B2 মেরে বোমবাস্টার মেরে কাত করা যাবে না, কোনো দেশকে কাত করা যায় না। এমনকি ভারতও বাংলাদেশকে কাত করতে পারবে না, এটাই সত্যি। অতএব বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা আন্দাজ করতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে ভারতবর্ষ যেটা প্ল্যান করেছে, আপনাদের মনে আছে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। পরবর্তীকালে জানা গেছে যে মিয়ানমার ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের যে সমস্ত নিবেশ আছে সেগুলোকে সুরক্ষিত রাখবে, আর যাবতীয় অস্ত্র শস্ত্র সমস্ত ভারত দেবে। এই পাহাড়টাকে ওই দখল মুক্ত করতে হবে, অর্থাৎ অশান্তিটা জিইয়ে রাখো। এদিকে কিছু ট্রুপকে আটকে রাখা, রাঙামাটির দিকে কিছু ট্রুপকে আটকে রাখা, কুড়িগ্রাম ওই অঞ্চলে আটকে রাখা। অর্থাৎ আমার যা মনে হচ্ছে প্ল্যানটা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার আগে দেশে একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে, সেটা সেনা মধ্যে দিয়ে হোক অথবা আপনার প্রশাসনিক দিক দিয়ে হোক, রাজনৈতিক নেতাদের মধ্যে দিয়ে হোক, একটা তুমুল অশান্তির সৃষ্টি হবে। অশান্তি মানে সিদ্ধান্তহীনতায় সব ভুগবে। মানে দুদিক দিয়ে যদি আক্রমণ হয় তাহলে পরে একটা ছোট দেশের পক্ষে, যার সীমিত সেনাবাহিনী, সীমিত গোলা বারুদ, তার পক্ষে সম্ভব নয় টিকে থাকা। বিশেষ করে ভারতের বিরুদ্ধে টিকে থাকা সম্ভবই নয়। আর ভারত যদি শুধু 7 সিস্টার দিয়ে ঢুকবে তা তো নয়, এই দক্ষিণাঞ্চলে যত আপনার বর্ডার আছে সেই সমস্ত বর্ডার দিয়ে ওরা ঢুকবে। তাহলে কত ভাগ করতে হবে? আপনাদের ওয়ার্কিং ফোর্স যা আছে 1,60,000, তাই কত ভাগ করতে হবে? কতগুলো ভাগে বিভক্ত করলে একটা করে ব্যাটালিয়নও হয়তো হবে না। যা সে তো পরের কথা। এখন শেখ হাসিনা যেটা বলেছেন, তিনি খুব ভেবেচিন্তে কথা বলেছেন, এবং তিনি যখন বলেছেন
তিনি ডিসেম্বরের আগে তিনি ফিরবেন, এবং একটা ইঙ্গিত যেটা অজিত দোভালকে দিয়েছেন। অজিত দোভাল জিজ্ঞেস করেছেন আপনার কবে ফেরার প্ল্যান রয়েছে, আপনি তো বলছেন যে আমি না ভেবে চিনতে বলি না। তখন বলেছে আগস্ট মাসটা কেটে যাক, অর্থাৎ সেপ্টেম্বর মাস কিন্তু কেটে যাক এ কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন আগস্ট মাসটা কেটে যাক, তারপরে আমি ডেট ঠিক করে আমি জানাবো। সবার প্রথমে ভারত সরকারকে নিশ্চয়ই জানাবো। এর মধ্যে ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ হাই কমিশনের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ হাই কমিশনার বলেছে আমি সরকারের সঙ্গে কথা বলবো, সরকারের সঙ্গে কথা বলে আমি ঠিক করব। শেখ হাসিনা সেটা শুনে বলেছেন আমার ট্রাভেল ডকুমেন্ট দরকার নেই, আমার জনগণই আমার ট্রাভেল ডকুমেন্ট, তারাই আমায় বরণ করে নেবে। আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি চলে এসেছি, আবার আমি ফিরব। দেশের প্রধানমন্ত্রী, আমার কূটনৈতিক পাসপোর্ট একটা সরকার জোর করে বাতিল করেছে, তার কি মূল্য আছে? জনগণ যদি আমার সহায় থাকে, যে জনগণের জন্য আমি ফিরছি, তারা যদি আমার সহায় থাকে, তাহলে সেই মানুষের কোনো ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। ফলে আপনারা আর বারবার অনুরোধ করবেন না, আমি ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই আমি ঢুকে যাব এবং দেখবো আমায় কি আটকায়। গুলি চালালে গুলি চালাবে, বুক পেতে দেবো, এবং তারপরে যা হবে সেটা বাংলাদেশ সহ্য করতে পারবে না। তো এই খবরটি জোগাড় করতে করতে আমার অনেক বেলা হয়ে গেল, কারণ দিল্লি হয়ে এই খবর আসে এখানে। তাই আমি 1:30টার সময়, মানে দুপুর 2টোয় আপনাদের ওখানে যে খবরটা হয় সেটাতে আমি এটা দিতে পারিনি। এই খবরটা আমি এখন দিলাম। আগামীকাল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমি আপনাদের আপডেট দেব, যে পাহাড়ে আপনাদের কি অবস্থা, লেটেস্ট কি অবস্থা, কতগুলো জায়গা বেদখল হয়েছে, কতগুলো জায়গা আরাকান আর্মি দখল করেছে, এবং আরসার কি অবস্থা, শান্তি বাহিনীর কি অবস্থা। তো 1000টা গ্রুপ রয়েছে, ইউডিএফ অনেক হাজার গ্রুপ রয়েছে। তো আজকে যে 11 জনের সঙ্গে কথা হয়েছে তার, সেখানেও তিনি নিশ্চিত করেছেন যে আমি খুব তাড়াতাড়ি ফিরব এবং জানিয়েই ফিরব, দেখি কি করে। তার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে তো আজকে সরকার? দুদিকে যখন যুদ্ধ হবে, দুই ফ্রন্টে, একদিকে হচ্ছে মায়ানমারের সঙ্গে লাগিয়ে রেখে দিয়েছে, একদিকে ভারতের 3-4 ফ্রন্টে যুদ্ধ, সামলাতে পারবে তো? অর্থনীতির তো এই অবস্থা। যাই হোক, এখন দেখা যাক, আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে।